আপনার কথা কিছু বোঝা যায় না। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। কথা বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, কথা শুনতে পাচ্ছেন? জি, এবার কথা শোনা হ্যাঁ, যাচ্ছে। এখন আছে। হ্যাঁ, আমি আপনাদের কথা শুনতেছিলাম। এতক্ষণ কথা বলি নাই আমি, বুঝছেন? এই জন্য কথা শুনতে পারিনি। এতক্ষণ আমি মিউট জি, ছিলাম। আচ্ছা। এই জন্য কথা শোনা যায়নি। আচ্ছা, আগে তো বিগত দিনগুলোতে মনে হয় ম্যাডামের ক্লাস করছেন, তাই না? জি জি, ম্যাডাম আমার ক্লাস সাথে আমার করছি সাথে কি আমরা। আমার সাথে কি কখনো ক্লাস করা হয়েছে? না স্যার, আপনার সাথে ক্লাস করা হয় নাই। কখনো ক্লাস করা হয়নি। হ্যাঁ, আমি সেটাও জানি যে আমার সাথে কখনো আপনারা ক্লাস করার নাই। আমার সাথে হয়তো আজকে আপনাদের ক্লাস হচ্ছে। বা এর আগে হয়তো আমি একদিন আপনাদের সাথে কথা বলেছিলাম খুব অল্প সময়ের জন্য। এরপর থেকে আমি আর ক্লাসে আসি নাই। তারপরে হচ্ছে ম্যাডাম ক্লাস নিত। তো সমস্যা নেই, আজকের পর থেকে আমি কন্টিনিউ বেসিসে ম্যাডামও ক্লাস নিবে, সাথে সাথে আমি আপনাদের ক্লাস নিব। যেহেতু ক্লাস নেওয়াটা দরকার। আর বিগত দিনগুলোতে আসলে আমার ওই একই সেম টাইম 3টার সময় আমার একটা ক্লাস পড়ে যায়, আরো একটা ক্লাস পড়ে যায়। এই জন্য আপনাদের ক্লাসের সাথে সেইভাবে অ্যাডজাস্ট হওয়া হয় না বা অ্যাটেন্ড করা যায় না, যেটাই বলেন না কেন। তো আমি ওই ক্লাসটা শেষ করে আপনাদের সাথে জয়েন করার আগেই মোটামুটি হচ্ছে ম্যাডাম ক্লাস শেষ করে দেয়। এখন সেই সূত্রে পরবর্তীতে মিটিং কল করে আর কাউকে পাওয়া যায় না। তো আগামী দিন থেকে ইনশাল্লাহ এই সমস্যাটা আর হবে না। এখন আমি হয়তো আমার একটা সাবজেক্টের পাইথন প্রোগ্রামিং এর সাজেশনটা আপনাদেরকে থ্রো করছিলাম। এখন এটা মোটামুটি হয়তো একটু চোখ বুলাইছেন, বুঝতে পারছেন কিনা এটা বলবো না, হয়তো মোটামুটি একটু চোখ বুলিয়েছেন আর কি, তাই না? জি আচ্ছা, একটু কথা বলতে হবে, না হলে আসলে বোঝা মুশকিল হয়ে যাবে। যেহেতু তো আমি আপনার স্যার আপনার স্যার আমাদের ব্যাকগ্রাউন্ড তো আসলে সায়েন্স না, এই জন্য আমাদের বুঝতে গেলে একটু সমস্যা হচ্ছে আসলে। জি, আরেকবার একটু বলবেন, আমি বুঝতে পারি নাই। আর বলছিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড তো মানে সায়েন্স লেভেল না, হ্যাঁ, এই জন্য আমাদের বুঝতে গেলে সামান্য একটু একটু সমস্যা। সমস্যা। আচ্ছা আচ্ছা, একটু সমস্যা হচ্ছে, বুঝতে পারছি বুঝতে পারছি। আর হচ্ছে বলা লাগবে না। তো আমি আপনাদের, হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, সমস্যা নেই। আমি এখানে, আপনারা বলতে পারেন যে আসলে আমাদের তো সিলেবাস ওয়াইজ পড়ানোর কথা ছিল, বা যে কারিকুলামটা আছে কারিকুলাম ওয়াইজ আমাদেরকে পড়ানোর কথা ছিল। এখানে হচ্ছে প্রশ্ন এবং সাজেশন কেন পড়াইতে হবে, তো আমি আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি। যেহেতু আপনাদের কারো কাছে বই নেই, তাই না? যেহেতু নতুন এই না। প্রভিধান, এখনো বই নাই, সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে ওই অনুযায়ী পড়াই বা সিলেবাস অনুযায়ী পড়াই, আপনাদের কাছে বই না থাকার কারণে আপনারা অনেক কিছু মিসিং হয়ে যাবে বা বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আমি এই প্রশ্নপত্র এবং সাজেশন এটা রেডি করছি। আমি আপনাদেরকে এই থ্রুতেই পড়াবো। আসলে এখানে যে প্রশ্নপত্র আছে এবং সাজেশন আছে, এই আলোকে যদি আপনাদেরকে না পড়াই তাহলে আপনারা বুঝতে পারবেন না। যেহেতু বই নেই, যে আমি আজকে 2টা লাইন পড়াচ্ছি, আপনারা এই 2টা লাইন কোথা থেকে পাবেন বা আসলে কোথা থেকে সংগ্রহ করবেন? হ্যাঁ, বলতে পারি যে রেকর্ড থাকবে, ভিডিওগুলো রেকর্ড থাকবে, তারপরেও রেকর্ড কিন্তু আসলে সবকিছু না, তাই না? আপনার একটা নিজস্ব প্রস্তুতি বা নিজস্ব পরিধি আছে। আপনি যদি সেইখানে রিভিশন করতে না পারেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। এই সূত্র ধরে আমি কিন্তু আপনাদের সিলেবাস ওয়াইজ দেখাচ্ছি না, বা ওইখানে যে কাঠামোটা দেওয়া আছে, একটার পর একটা কাঠামো দেওয়া আছে, এই অনুযায়ী পড়াচ্ছি না। আমি এখানে সবকিছু আপনাদেরকে সহজ করে দিয়েছি। যে প্রশ্ন, এই চ্যাপ্টারের মধ্যে যে প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে বা আসতে পারে, আহ
সেই অনুযায়ী কি করছি, এখানে রেডি করে রাখছি। তো আপনাদের আগে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকেও এইভাবে সাজেশনটা, মানে এই সেম সাজেশন থ্রো করা হয়েছিল, ওনারাও এখান থেকে পড়ছিলেন। তো একটা বিষয় হচ্ছে, ওনাদের থেকে আপনাদের সাথে আসলে আমি ফিজিক্যালি ওইভাবে কাউকে চিনি না, হয়তো দুই একজনকে চিনে থাকবো, কিন্তু বিগত যে ব্যাচগুলো ছিল ওই ব্যাচের কিছু স্টুডেন্ট ছিল যারা মাসে অন্তত একবার হইলেও আহ দেখা করতো আর কি, ম্যাডামের সাথে বা আমার সাথে আসতো সরজমিনে যদি সম্ভব হয়, সেক্ষেত্রে এসে একটু কথা বলতো যে স্যার কিভাবে কি করা যাবে, বা বুঝে যাইতো। তো সেই ক্ষেত্রে বলবো আপনাদের, আপনি যে কথাটা বললেন আপনার থ্রুতেই বলি, যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমি যদি আপনাদেরকে এই প্রশ্নের আলোকে পড়াই, অর্থাৎ এই যে উত্তরগুলো দেওয়া আছে বা প্রশ্নগুলো করা আছে, এইগুলোর সম্পর্কিত পড়াই বা এইগুলো যদি বোঝাই, সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, বা আপনারা ওই যে সিলেবাস বা প্রবিধান যেটাই দেওয়া আছে ওই কাঠামো অনুযায়ী পড়তে চান কিনা, আমাকে একটু জানাবেন প্লিজ। স্যার বলছিলাম আপনি যে ধরনের বা যেভাবেই পড়ান না কেন আমরা যাতে পরীক্ষায় লিখে আসতে পারি, আমাদের আচ্ছা এইটাই দরকার। আচ্ছা আচ্ছা আমাদের সিলেবাস বা কি অর্থ আমাদের দরকার নেই, আপনি আমাদের যেভাবে শেখান যাতে আমরা সেটা পরীক্ষার খাতায় লিখে আসতে পারি, আমাদের দরকার একটা সার্টিফিকেট। আচ্ছা, ঠিক আছে। বুঝলেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এরকম ক্লিয়ার আসলে হওয়াটা দরকার, ক্লিয়ার হইলে অনেক কিছু বোঝা যাবে। কথা পরিষ্কার না হলে আসলে বুঝতে সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে সাজেশনটা করছি মোটামুটি এইটা যদি আপনারা কভার করতে পারেন, হ্যাঁ বলবো যে পুরোটা হয়তো কভার করতে পারবেন না, তবে চেষ্টা করবেন যে 80% কভার করার। যদি কভার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের পরীক্ষার খাতায় আশা করি এই সাবজেক্টটা A+ হবে, অন্তত আমি আমার সাবজেক্ট গুলো বলতে পারি যে A+ হবে। তবে আমি আপনাদেরকে একটা কাঠামো বলে দিচ্ছি, আপনারা ওই অনুযায়ী পড়বেন। দেখেন এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে, আচ্ছা আমি একটু করে ফেলি এটা। আমি একটু জুমটা কমাই দিচ্ছি, হ্যাঁ, আপনারা যেন বুঝতে সহজ হয়। দেখেন এইখানে আমি একটু বলে দিই, আপনাদের সহজ করে দিই, যেহেতু পরীক্ষার সময় আপনারা কনফিউশনে থাকবেন যে কিভাবে আসলে পাশ করা যায়, ওনার কথা অনুযায়ী আসি। তো আপনারা শুরুতে যে এখানে ব্রড যে প্রশ্নগুলো আছে না, এখানে যে রচনামূলক প্রশ্নগুলো আছে ওইগুলো ফলো করতে যাবেন না। প্রত্যেকটা চ্যাপ্টারের ওইগুলো ফলো করবেন না, শুরুতে ওইগুলো ফলো করার কোনো দরকার নেই। যে এখানে ব্রড যে প্রশ্নগুলো দেওয়া আছে, বা আমি যদি শেষের দিকে যাই, এখানে দেখবেন অনেক ম্যাথমেটিক্যাল অনেক কিছু দেওয়া আছে। তো এইগুলো আমি আসলে গ্রুপে আপনাদের কথাগুলো দেখি, মাঝে মধ্যে আপনারা যে SMS করেন, এগুলো দেখি যে এই ম্যাথগুলো বা এই ধরনের যে প্রোগ্রামগুলো আছে এগুলো আমাদেরকে একটু বোঝাইলে সহজ হয় বা বুঝতে সমস্যা সহজ হয়। তো আমি বলবো আপনাদের একটা কথা, এইগুলো আপনারা শুরুতে ফলো করবেন না। এই যে ব্রড প্রশ্ন, এগুলো শুরুতে ফলো না করে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবেন কিছু সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, ওইগুলো আগে কমপ্লিট করার চেষ্টা করবেন। ওইগুলো যদি কাভার আপ হয়ে যায়, দেন আমরা ব্রডে আসতে পারবো। আর ম্যাক্সিমাম আমি বলছি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তর কথা কেন বলছি, আপনি যখন এই দুইটা কাভার আপ করে ফেলবেন, আপনি দেখবেন ওই চ্যাপ্টার থেকে মোটামুটি ব্রডের একটা ধারণা আপনি ওইখানে পেয়ে যাবেন, এবং আপনি ব্রড লিখতে পারবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে বলতে পারেন যে স্যার আমি তো ম্যাথমেটিক্যাল যেগুলো আছে বা এই যে আমাদের পাইথনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলো তো আসলে বুঝবো না। তো এইগুলো বুঝবেন, এবং এইগুলো বোঝানোর জন্য যেমন আমরা ম্যাথমেটিক্স যখন করি, আপনার বীজগণিতের যে সূত্র মুখস্থ করে কিন্তু বড় বড় অঙ্কগুলো আমরা সলিউশন করি, তো এখানে কিছু সিম্পল বিষয় আছে, সেইগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি এই প্রশ্নগুলো কভার আপ করতে পারবেন। তো সেইটা আমরা পরে যাব, সেটা আমরা পরে যাই, আমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আগে টার্গেট করি। যেহেতু এই দুইটা যদি আপনি করতে পারেন, আপনার মোটামুটি 40 মার্ক এখানে হয়ে যাবে, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মিলায় আপনার 40 মার্ক এখানে হয়ে যাবে। তো আপনি এই 40কে আগে টার্গেট করেন, আপনি টার্গেট করেন মোটামুটি আমার এই 40 মার্ক আগে লাগবে। এর ভিতর থেকে আপনার যে 5টা ব্রড আসবে, ব্রড আপনি অলরেডি এইগুলো যদি কভার আপ করতে পারেন, অলরেডি 2টা বা 3টা আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন, যে আপনার অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত মিলায় আপনি কমন পেয়ে যাবেন। সো এগুলো আপনার লেখার জন্য কোনো কঠিন হবে না, কিন্তু আপনি শুরুতে ফোকাস করতে যায়েন না যে আমার ব্রড প্রশ্ন দেওয়া আছে আমাকে ব্রড গুলোই পড়তে হবে। ঠিক আছে, এইবার আমি আপনাদেরকে মোটামুটি এই যে সাজেশনের আলোকেই ধারণা দিয়ে দিচ্ছি বা পড়াচ্ছি বলতে পারেন। যে যেমন এখানে দেওয়া আছে ফ্লোচার্ট কি, এখন আমরা এখানে মুখস্থ করতেছি যে ফ্লোচার্ট নির্দিষ্ট সমস্যার সমাধানের যৌক্তিক ধাপগুলো চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। এখন এইটা আপনি মুখস্থ করে গেলেন, আসলে এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, আপনি এই বিষয়টা সম্পর্কিত একটু ধারণা নিয়ে রাখেন, আপনি এটা লিখতে পারবেন, আপনার জন্য লেখাটা কোনো বিষয় হবে না। যেমন এখানে ফ্লোচার্ট বলা হয়েছে, যে ফ্লোচার্ট কি, এখানে বলছে দেখেন নির্দিষ্ট সমস্যা সমাধানের যৌক্তিক ধাপ। এখন যৌক্তিক ধাপ আপনি আবার বোঝাতে পারবেন না বা বুঝতে পারবেন না যে যৌক্তিক ধাপ বলতে কি বোঝাচ্ছে। এখন মূলত
পাইথনের যে চার্ট আছে বা পাইথনের আমরা যে কোড গুলা করি, যে কোডিং গুলা করি, এই কোডিং গুলা কি হয় আমাদের চিত্রের মাধ্যমে উপস্থাপন করে। যেমন এইচটিএমএল বা সিএসএস এর কথা যদি বলি, অর্থাৎ আমি ওয়েব ডেভেলপমেন্টের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আমাদের কোডিং করলে কি হয়, সেটা লেখা অনুযায়ী আমাদের সামনে উপস্থাপন করে, তাই না? আমরা ব্যাকএন্ডে যে প্রোগ্রামগুলো লিখি এইগুলো হচ্ছে লেখা অনুসারে কিন্তু আমাদের সামনে উপস্থাপিত হয়। সেটা আপনার চিত্রের মাধ্যমে আসে না, কিন্তু আপনি যখন ফ্লোচার্ট নিয়ে কাজ করবেন বা ফ্লোচার্ট কিভাবে কাজ করে এটা যদি বুঝতে চান, আপনি পিছনে যে ব্যাকগ্রাউন্ডে কোডিং গুলো করতেছেন, আমরা একটু নিচে আগে ছিলাম না, যে এখানে যে প্রোগ্রাম গুলো লেখা আছে, সাপোজ এখানে যে প্রোগ্রাম গুলো এই যে দেওয়া আছে, এখানে দেখেন ছোট্ট একটা প্রোগ্রাম লেখা আছে। এই যে প্রোগ্রামটা এটা আপনি দেখতেছেন কি আছে এখান থেকে অরেঞ্জ, তারপরে হচ্ছে যা হোক এখানে দেওয়া আছে কিছু একটা লেখা আছে, ট্রু ফলস এর কিছু বিষয় আছে, এগুলো আপনি ব্যাক এন্ডে লিখবেন, কিন্তু ফ্রন্ট এন্ডে কিন্তু আপনি চিত্র পাবেন। আমার প্রথম চ্যাপ্টারে কিছু হচ্ছে, এখানে এই দেখেন এখানে একটা ফ্লো চার্টের চিত্র দেওয়া আছে, আপনি কিন্তু যদি এই প্রোগ্রামটা লেখেন, অর্থাৎ এখানে যে স্টেপ গুলো আছে এই স্টেপ গুলো যদি ব্যাক এন্ডে আপনি প্রোগ্রাম করেন, সেক্ষেত্রে ঠিক এইভাবে আপনার চিত্র কিন্তু সামনে উপস্থাপন হয়। তো ফ্লো চার্ট মূলত আপনার একটা চিত্র, কি বলা যায়, প্রোগ্রাম বলা যায় বা সফটওয়্যার বলা যায়, যে করলে আপনার চিত্র মাধ্যমে আপনার সামনে উপস্থাপিত হবে। আচ্ছা, আমার সাথে একটু মাঝে মধ্যে কথা বললেন, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। দেখেন এখানে ফ্লোচার্টটা আমি ওইভাবে বলতে পারি যে ফ্লোচার্ট হচ্ছে যে কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের যৌক্তিক ধাপ যেটা চিত্রের মাধ্যমে রূপান্তর করা হয়, বা এমন কিছু যে প্রোগ্রামটা করলে আমরা চিত্রটা আমাদের সামনে কি হয় উপস্থাপিত হয় ফলাফল স্বরূপ, বা আমরা ডিসপ্লেতে দেখতে পাই, এটাকে মূলত ফ্লোচার্ট বলা হয়। এখন কম্পাইলার কাকে বলে এবং কম্পাইলারের কাজ কি? এখন কম্পাইলারটা কি জিনিস এটা আগে জানি। দেখেন কম্পাইলার হলো এমন একটি ট্রান্সলেটর যা অনুবাদক প্রোগ্রাম বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখার সম্পূর্ণ প্রোগ্রামকে একসঙ্গে পড়ে। এখন এখানে বলতে পারি আমরা অনেকে কি হয় ইংরেজিটা কি করতে পারি না, অর্থ বুঝতে পারি না, সেই ক্ষেত্রে ওইটাকে আমরা কি করি গুগল ট্রান্সলেটর বা অন্য কোনো মাধ্যমে ট্রান্সলেট করে নেই। তো কম্পাইলারটা হচ্ছে এইখানে কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজটা কি হয়, এই ল্যাঙ্গুয়েজটাকে সে সহজতর করে তোলে, মানে আপনার বোঝার জন্য, আপনি যেন বুঝতে পারেন বিষয়টা, আপনার বোধগম্য হয় এরকম কি করে সেটাকে ট্রান্সলেশন করে দেয় কম্পাইলার। তো এটার আরো বিস্তারিত আছে, আমি বিস্তারিত আপনাদেরকে বলবো, এখন জাস্ট অল্প একটু ধারণা দিয়ে দিচ্ছি যে কম্পাইলার হচ্ছে এক প্রকার অনুবাদক যন্ত্র বা ট্রান্সলেটর, যেখান থেকে কি হয় আমাদের প্রোগ্রাম আমরা কি করি এর ব্যাকগ্রাউন্ডের রূপান্তরটা আমরা দেখতে পাই অনুবাদক হিসাবে। আচ্ছা, এক মিনিট।